সেক্সুয়ালিটি, ইন্টিমেসি, সেক্সুয়াল আর্জ। একটা সময় ছিল ভারতবর্ষে যখন বিরাট এটা নিয়ে একটা কথাবার্তা, বিরাট আলাপ আলোচনা সেটার দরকার পড়তো না, কারণ এইটা বিষয়ক শিক্ষা মানুষের কাছে ছিল এবং এটার ফলে কোনো ক্যাওস বা ভায়োলেন্স এটার থ্রুতে বা কোনো বিকৃতি তৈরি হওয়ার জায়গা ছিল না। আর পাঁচটা পাখি নিডের মতন এটা অত্যন্ত সহজ ছিল এবং মানুষও খুব পিসফুল ছিল। তারপর একটা সময় এলো যখন মানুষ তার মন বললো একরকম, মাথা বললো আরেক রকম, বডি চাইলো আরেক রকম, কল্পনা করলো কিন্তু অ্যাকশনের সময় কন্ট্রোল এলো। ফলে সেই যে ইচ্ছেগুলো, সেই কল্পনাগুলোর কী হলো, সেটা পাস অন হলো পরবর্তী জেনারেশনে। এখন যদি আমরা এখনকার সময়ের দিকে তাকাই, যাদেরকে আমরা জেনজি বলছি, তাদের ক্ষেত্রে বা যে টিনেজাররা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বডি কাউন্টস বাড়ছে, কিন্তু তাদের সঙ্গেও আমি যখন কথা বলেছি সেখানে তাদের ক্ষেত্রে দেখেছি যে তারা যা কিছু এক্সপিরিয়েন্স করছে, এক্সপ্লোর করছে, সেটার ব্যাপারে খুব কনফিডেন্ট। কিন্তু প্রশ্ন তাদেরও একটাই, আনন্দ তো হচ্ছে, প্লেজার আসছে, শান্তি কোথায়? গুলিয়ে ফেললে চলবে না। প্লেজার আর আনন্দ এক জিনিস নয়, আনন্দ আর শান্তি একসাথে চলে। যেটা হচ্ছে সেটা হচ্ছে মজা হচ্ছে, ঠিক আছে, মজা হচ্ছে, এক্সপ্লোরেশন হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে, এই সমস্ত হচ্ছে। হ্যাঁ, এটা একটা সময়, এই সময়টার প্রত্যেকটা সময়ের তার একটা নিজস্ব ফ্লো থাকে, তার একটা নিজস্ব চাহিদা থাকে, তার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। সেটা কারোর তৈরি করে দেওয়া না, সেটা ইভলিউশনের রাস্তাতে, বিবর্তনের রাস্তা ধরে ধরেই আসে। তবে এটা খুবই বেশি একটা ওভার সিম্পলিস্টিক ব্যাপার হয়ে যাবে যদি বলা হয় যে আগে এই ব্যাপারটা নিয়ে বিকৃতিও ছিল না, কিছুই ছিল না, রেপ ছিল না, টর্চার ছিল না, সব ছিল, সবই ছিল। কিন্তু হ্যাঁ, এইরকম লেভেলে ছিল, এতটা লেভেলে ছিল না। কেননা বিকৃতি মানে ওই সব জিনিসেরই থিসিস অ্যান্টিথিসিসের মতন পোলারিটিস তো থাকবে। এটা একটা মানসিক অসুস্থতা হিসেবে তখন ধরা হতো যদি এরকম কারোর হতো। কেন হতো না এই জিনিসগুলো? বেশিরভাগ আমরা খুব বেশি নয়, আমাদের ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা যাই, কিছু কিছু জায়গায় আমরা দেখি অনেক বার মুখা বা যাদেরকে আমরা বার বনিতা বলি, তারা ঐতিহাসিক চরিত্র হয়ে গেছেন। যেমন অম্বাপালি, যেমন প্রিয়দর্শিকা, এরা আসলে খুব বড় তান্ত্রিকা ছিলেন। তান্ত্রিকা মানে কি? যাদের মানে 64 কলায় পারদর্শিনী। এবার এই 64 কলাটা কি? 64 কলা হচ্ছে, এটা একটা বিরাট বড় স্টাডি, একটা সাবজেক্ট। আমি ছোট্ট করে যদি বলি যে তার মধ্যে নাচ, গান, আঁকা, পড়াশোনা করা, রান্না করা, মানে সব কিছুতে নিপুণ হতে হবে। আর্টস, যেটা ফাইন আর্টস যেটাকে আমরা বলছি, এবং সমস্ত ধরনের শিল্পকলা শুধু নয়, তার শিক্ষার দিকটাও, মানে তুমি দর্শন বুঝবে, তুমি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবে, তুমি অঙ্কটাও বুঝবে। তো এরা কি হতেন, যত বড় বড় রাজারা অথবা যারা দেশ চালাতেন, তারা কোথাও একটা রেস্ট করার জায়গা পেতেন না, রিল্যাক্স করার জায়গা পেতেন না। শেল্টার, ফ্রেন্ডলি স্পেস যদি বলি, শুধু শেল্টার না, শেল্টার তো তাদের ঘরে ছিল, তাদের রানী আছে, অনেকগুলো রানী আছে, কারোর কারোর একজন রানী আছে, আর কিন্তু ঘরের জিনিসটা না। যেমন হয় না আমাদের, মানে ডাল ভাত তো রোজই খাই, কিন্তু বিরিয়ানি, কিন্তু এখানে ওই অর্থে আমি বলছি না যে মুখ পাল্টানো বা স্বাদ বদলানোর মতন জিনিস না, এটা আরেকটু অন্যরকম কিছু। যদি বলি তাদের যে ইন্টেলেকচুয়াল খিদে বা তাদের সমমনস্ক বা তাদের ইকুয়াল কেউ একটা, তারা নারীর শরীরে, কেবলমাত্র শরীরটাকে দেখা হচ্ছে না, ফোকাস করা হচ্ছে না, সেখানে কোথাও একটা প্রেম তৈরি হচ্ছে। আর এই যে নারীদের কথা বলছি, তারা এটাতে ট্রেন্ড ছিলেন, এই কাজটা করার জন্য।
তাদের মধ্যে অনেকেই আবার কি বলবো, মানে তাদের যে জায়গাগুলো, তাদের যে স্পেসগুলো, সেই স্পেসগুলো অনেক সময় হতো রাজাদের বা দরবারের গুপ্ত মন্ত্রণা কক্ষ। খুবই ইন্টারেস্টিং। কিন্তু তারপর এই যে যে এদের কথা বলছি, যে বারবণিতাদের কথা বলছি আর কি, যে তান্ত্রিক স্পেসগুলোর কথা বলছি, সেইখানে তারা এই রকম নারী পুরুষদেরকেও কিন্তু ট্রেন করতেন, যারা কি করবে, যারা মানসিক জায়গাটার যে ভার বা যে অবসাদ, ওই রিল্যাক্সড স্টেটটাতে কি করে এইসব মানুষগুলোকে আনা যায়। শুধুমাত্র রাজা উজির তাদের কথাই বলছি না, এমনকি সাধারণ সহজ মানুষজনদের ক্ষেত্রেও তাদেরকে ট্রেন করা। তারা যে তাদের মানে বিয়ের যোগ্য হয়ে উঠছে যারা, তো তারা কিভাবে একজন নারীর সঙ্গে চলতে হবে, তার শরীরে মনে সব কিছুতে কি করে ওই কম্প্যাটেবিলিটিটা তৈরি হবে, তার একটা ট্রেনিং হতো এখানে গিয়ে। তো এমন নয় যে ধুম করে একটা ছেলে একটা মেয়ে, কেউ কিছুই বোঝে না কিছুই জানা, হঠাৎ করে একটা বিয়ে হলো আর তারা কিছু একটা এক্সপ্লোর করতে শুরু করলো, না। ইটস অ্যান আর্ট, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট, সীমা আনন্দ খুব ভালো, প্রচুর কাজ করছেন এটা নিয়ে। এত ভালো লাগে যে একটা সময় আমার মনে হতো যে এগুলো নিয়ে কেন কাজ হয় না, এগুলো নিয়ে কেন কেউ কিছু বলে না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যখন অভিনয় করতে গিয়েছি, অভিনয় করার সময় এরকম অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি, এবং করতে গিয়ে আমি দেখেছি আসলে বেশিরভাগ মানুষ এই প্রফেশনটা বা এই মানুষদেরকে যে চোখে দেখেন বা দেখতেন, এই কাজটা বহু 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 পুরনো, আর এর বিস্তৃতিটাও অদ্ভুত, সেটাও ইভলভ করেছিল একটা সময়। কিন্তু এর মাঝখানে গত 200-300 বছরের ইতিহাসে, বিশেষ করে এই মুঘল সাম্রাজ্য আসার পর থেকে, তারও পরে ব্রিটিশ শাসন আসার পর থেকে কি হয়, যে এটা লিটারালি কেম ডাউন অনলি টু প্রস্টিটিউশন। ঠিক আছে, কেবলমাত্র যেটাকে আমরা একদম পাতি বেশ্যাবৃত্তি বলবো, যেখানে কেবল শোবার জন্যই কেউ পয়সা দেয় এবং যায়। তবুও দেখো এখনো অবধি এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো এটা আমাদের সেফটি ভালভের মতো এক একটা সমাজের জন্য কাজ করছে। কিন্তু পরিবারগুলোতে এরকম কটা পরিবার আছে যেখানে ছেলেরা যদি বলে আমি একটা এই জায়গায় যাচ্ছি, সেখানে তো মারমার কাটকাট পড়ে যাবে, তাই না? কিন্তু কথাটা তো খুব সত্যি, কেননা একটা পুরুষ মানুষও যখন বড় হচ্ছে, একটা মেয়ের সিস্টেম, তার শক্তি বা তার ঊর্জা সম্পূর্ণ অন্যরকম। তার কিন্তু সেক্সুয়ালিটি না হলেও, মানে তার মানে কি বলবো, মানে তার সেক্সুয়াল যে খিদেটা কি, সেটা তার তখনই না মিটলেও চলবে, কেননা তার ঊর্জাটাই অন্যভাবে কাজ করে। একটা পুরুষ মানুষের কিন্তু তাই নয়। বাইরের দিকে না, যদি লিঙ্গ ওয়াইজ আমরা দেখি বডি স্ট্রাকচারটা একদম তাই, এবং সেটার জন্য তো তোমার একটা শিক্ষার দরকার। সেই শিক্ষাটাই তো তন্ত্রের কাছ থেকে তো আমরা সেই শিক্ষাটাই পেয়েছি। ইটস এ হিউজ সায়েন্স। মানে আমি তো 35 বছর বয়সে যখন আমার সন্ন্যাস হয়েছে, আমি গিয়ে যখন ওই তন্ত্রের জগতে পড়েছি, আমি তো আর জানতাম না যে এরকম কিছু হবে। এটা বলতে গিয়ে আমার হঠাৎ করে ওইটা মনে পড়লো, কেউ একজন আমার কোনো একটা পডকাস্টে কমেন্ট করেছিলেন যে ও তো অভিনয় করতো, হঠাৎ কবে থেকে আবার সাধক হয়ে গেল, সাধিকা হয়ে গেল। তো এখানে হয়তো অনেকেই আছেন যারা দেখবেন বা শুনবেন, তাদের মনে হয় যে এরা আবার কি করে সাধক সাধিকা হয়। অভিনয় অত্যন্ত বড় তান্ত্রিক আর্ট, সেটা আমিও জানতাম না। সেটা যখন তন্ত্রের চত্বরে গিয়ে পড়লাম, তখন বুঝলাম যে যারা খুব বড় বড় অভিনেতা অভিনেত্রী, তারা সবাই খুব বড় তান্ত্রিক। তান্ত্রিক মানে কি? তান্ত্রিক মানে হচ্ছে তার অনুভূতির জগৎটা দিয়ে, তার সেন্সারি জগৎটা দিয়ে তিনি এক্সপ্লোর করছেন, এক্সপ্যান্ড করছেন, জানছেন, জ্ঞানের পরিধিটাকে বাড়াচ্ছেন। এটা একটা বিরাট বড় রাস্তা, বিরাট বড় রাস্তা। এবং এই রাস্তাটাতে যারা একটা সময় চলেছে, আমরা আমাদের ইতিহাসেই দেখতে পাবো, তাদেরকে পুরো ক্যাস্ট্রেট করে দেওয়া হয়েছে, কোনো কোনো সময় তাদেরকে মেরে ফেলা হয়েছে। ইউরোপেও যদি দেখো, তাদেরকে ডাইনি বলে মেরে ফেলা হয়েছে। অথচ ডাইনি বা উইচ কথাটার মূল কিন্তু আছে উইজডমের মধ্যে, ওয়াইজ, সামবডি হু ইজ ওয়াইজ। উইজডম কিন্তু ব্রেনে থাকে না, উইজডম কিন্তু বডিতে থাকে। এই উইজডমটা কেমন? কেননা এই বডিটা ইভলভ হতে হতে এসেছে, এককোষী প্রাণীর থেকে ইভলভ হতে 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 এসেছে। তো আমি কি আজকের নাকি, তুমি কি আজকের নাকি? আমাদের চেনা পরিচিত
কতকালের আমরা জানিও না, দরকারও নেই। কিন্তু এই ইভলিউশনের এই যে মুহূর্তটাতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে তুমি যে প্রশ্নগুলো করছো, এই যে বডি কাউন্ট কালচার যেখানে এসে গেছে, শরীরের সঙ্গে মনের তো একটা গভীর সংযোগ আছে। সেটা আমরা জানি যে নিউরো সায়েন্সের ক্ষেত্রে এটা একটা মিররিং এর মতন কাজ করে। অর্থাৎ তুমি যদি একটা শান্ত মানুষের কাছে এসে যদি দাঁড়াও, তাহলে অপর দিকের মানুষটা, সে যদি খুব অস্থির থাকে, সে আস্তে আস্তে হঠাৎ শান্ত হতে আরম্ভ করে। তার মানে কি, আমার বডির নিউরনটা যদি খুব শান্ত থাকে, তাহলে অপর দিকের মানুষটা যে এসে দাঁড়াচ্ছে, সে কিন্তু জানতেও পারছে না যে সেটা ঘটছে। কাজটা কোথায় হচ্ছে? নার্ভাস সিস্টেমে হচ্ছে। কি মজার ব্যাপার না? ট্রান্সমিশন। তো কি ট্রান্সমিট করছে? এনার্জি, ভাইব্রেশন, তরঙ্গ। একটা মানুষের কাছে গিয়ে মনে হলো সব ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। একটা মানুষের মনে হবে এবার তিরিং বিরিং করে ঘুরে বেড়ায়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়, মানুষ এক্সাইটমেন্টটাকে অনেক সময়, এই উত্তেজনাটাকে তার মানে পার্টনারশিপের ক্ষেত্রে সে মনে করে এটা বোধহয় খুব কন্ডিউসিভ, কাউকে দেখে উত্তেজিত হয়ে যাচ্ছি। না, পার্টনারশিপ খুব বড় জিনিস। তো সেখানে তো আমাদেরকে শেখাতে হবে, আমাদেরকে তো জানতে হবে যে আসলে প্রেমটা কেমন, প্রেম আসলে কি। সেটা একটা উত্তেজনার বস্তু নয়। আমাকে তো অনেক রাস্তা যেতে হবে। তো উত্তেজিত হতে হতে বেশিরভাগ তুমি দেখবে, ওই জন্য এখন যাদের ওই বডি কাউন্টসের জায়গাটায় চলে আসছে, সেই পার্টনারশিপের জায়গাটাতে চলে আসছে, খানিকক্ষণের উত্তেজনা, 2-3 দিনের উত্তেজনা, তারপরেই আচ্ছা আরেকটা বডি। মানে এটা সে খাবার মতন হলো, খানিকটা খাবার খেলাম, এইখানকার বিরিয়ানিটা ভালো, আমিনিয়ার বিরিয়ানি ভালো, তাহলে এবার গিয়ে দাদা বৌদির বিরিয়ানিটা চেক করি। এবার রোজই তুমি বিভিন্ন দোকানের বিরিয়ানি খাচ্ছ, এটা ভালো ওটা খারাপ। What are you trying to do basically? You're trying to taste things. হলো, সেটাও একটা হতে পারে, কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, যেটা হয় তোমার বডি তো সমস্ত বডিরই তো কন্ট্যাক্টে আসছে, এবং একটা বডি যখন আরেকটা বডির ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু শুধু নার্ভাস সিস্টেম তো একটা সাময়িক ব্যাপার, সেটা যখন প্রচণ্ড একটা গভীর জায়গায় ইন্টিমেসি হয়, টোটাল ফিজিক্যাল ইন্টিমেসি, সেখানে কিন্তু তোমার ডিএনএতে তার ইমপ্রেশন পড়ে, তোমার বায়োলজিতে তার ইমপ্রেশন পড়ে। এবং এটা আমি বেশি করে মেয়েদের ক্ষেত্রে বলবো, এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হয়, বেশি করে আমি মেয়েদের ক্ষেত্রে বলবো, কেননা আমি একটা মেয়ের শরীরে আছে, আমি জানি এটার কী কী এফেক্ট হতে পারে। এবং এটা শুধুমাত্র যে পার্টনারশিপ, ইন্টিমেসি, সেক্সুয়ালিটি সেটার সঙ্গে হবে তা না, এটা কিন্তু খুব ক্লোজ বন্ধু, বাবা মা, বাড়ির লোক, সবার সাথে এই জিনিসটা হতে পারে। এবং সেখানে তোমার টোটাল কনফিউশন হয়ে যেতে পারে একটা সময়ের পর, যে তুমি কে, আমি কোনজন, সে কোনজন, এক্স্যাক্টলি। তো তুমি তখন মনে করো যে আমার চারদিকে এরকম পাগল পাগল লাগছে কেন, আমার মনটা এরকম খারাপ লাগছে কেন, শান্তি কেন পাচ্ছি না। আরে তুমি তো জেনে বুঝে নিজেই অশান্তির পুড়িয়াটা গিলছো, তাই না? এটা তো একটা নার্কোটিকের মতো, এটা তো নেশা। এবার তুমি নেশা করছো, শান্তি কেউ কোনোদিন নেশা করে পায় না। শান্তি পেতে গেলে সত্যি সত্যি তাহলে তাকে নেশার বাইরে বেরোতে হয়। কেননা নেশা কি, নেশা তো একটা ইলিউশন না, সেটা তুমি কোনো একটা শরীরের মাধ্যমেই পাও, গাঁজার মাধ্যমেই পাও, বা ড্রিঙ্ক করে পাও, বা তুমি অন্য কোনো কিছু নাও, তোমার বডিতে কোনো কেমিক্যালস নাও, বা এখন তো আরো অনেক রকম হার্বস হয়েছে, ধরো আয়াহুয়াস্কা কি মাশরুম, যাই বলো না কেন, এগুলো কিন্তু সাধনাতেও ব্যবহার করা হয়, কেমন তন্ত্রে ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো কনসিয়াসলি ব্যবহার করার কিন্তু সম্পূর্ণ অন্য পদ্ধতি। এবং সেটা একেবারেই মানে সাধনার জায়গায় জেনে শুনে ব্যবহার করার দরকার আছে। কি করছি সেটা কেবল নিজে 4টে বই পড়ে করলে হবে না, করা সম্ভব না। দ্যাটস আ মেজর ডেঞ্জার থাকতে পারে তাতে। তো কথাটা হচ্ছিল সেখানে, এখনকার জেনারেশনের যারা বলছে যে এতগুলো আমার বডি কাউন্টস, তো প্রথম কথা তুমি ল্যাঙ্গুয়েজটাই যদি দেখে নাও, তুমি কি বাজার করতে বেরিয়েছো? সো এটা কি, এখানে তো মানে
ইটস কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। তো জীবনটা কি তাই? জীবনটা তো তা নয়। এখানেও তুমি দেখতে পাচ্ছ তাহলে র্যাট রেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা একটা সময় একটা ম্যাসকিউলিন ইগোর জায়গা ছিল, এখন ওই পোলারিটিসগুলো আস্তে আস্তে না বলে না সে সমস্তটা ধোঁয়া হয়ে গেছে, মানে মা ধূমাবতীর রাজ্য, মানে দুটোর মাঝখানে দাঁড়িয়েছি আমি, আসলে নারী না পুরুষ, আমি কে, আমি কি করছি, এই সময়টা ওই একটা কনফিউশনের টাইম দিচ্ছে। এটা 2000 সালের পর থেকে আমরা যে টাইমটাতে ঢুকেছি, চন্দ্রের রাজত্ব, চন্দ্র মানে চাঁদ, 2000 আগে যেমন ছিল ওয়ানটা প্রথম ছিল 1900 and 1908, এটা হচ্ছে টু ওরিয়েন্টেড, এখন চলবে এটা। চন্দ্র মানে কি? চন্দ্র মানে মন, চন্দ্র মানে ইমোশন, মুভমেন্ট, শিফট, সাইকোলজি। চন্দ্র মানে মা, চন্দ্র মানে মা। তো এই যে আমরা হঠাৎ করে দেখছি মাতৃশক্তির জাগরণ হচ্ছে, কেন? বিকজ উই আর অল মেন্ট ফর দিস টাইম। এই কথাগুলো এখন হচ্ছে, আমরা কিছু বছর আগে ভাবতে পারতাম যে আমি আমার বাবা মার সঙ্গে বসে এরকম কথা বলবো? আমার তো এখন মনে আছে আমি যখন মানে আমি ডিসাইড করি যে আমি বিয়ে করব, সেটা একটা দিন মানে আমাদের দুর্গাপুজোর ভাসানের দিন, যাকে আমি বিয়ে করব মনে করেছি তার বাড়িরই একটা পুজোর ভাসান ছিল। তো সেই ভাসানে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে যে উই ডিসাইডেড না আমি বিয়ে করব। এবার বাবাকে গিয়ে যে আমি বলবো কোনো মতে, মানে কিছু বলার আগেই আমি ভ্যা ভ্যা করে আগে কাঁদছি, মানে ভয়, কনফিউশন, কি বলবে, কেননা আমার একটা ইমেজ আছে তখন। হ্যাঁ, আমার একটা প্রচন্ড ভালো মেয়ে, গুড গার্ল ইমেজ আছে। মেয়ে আমি খারাপ নই, সেটা আমি বলছি না, কিন্তু তথাকথিত যে একটা আইডিয়ার গুড গার্ল আমি কোনো কালেই নই। হ্যাঁ, আমি খুব শান্তিপ্রিয় মানুষ ছিলাম, আমি অকারণ আমার মনকে ঘাটিনি। আমি বইপত্র পড়তে ভালোবাসতাম, গান গাইতে ভালোবাসতাম, থিয়েটার তো পরিবারের মধ্যেই ছিল। তো সবাই আমাকে খুব শান্ত, বাধ্য, এইসব অনেক ট্যাগ আমাকে দিয়েছিল। হ্যাঁ, আমাকে অকারণ ঘাটালে আমি খুবই ভয়ঙ্কর হয়ে যেতে পারি, সেটা আমরা প্রত্যেকে। কিন্তু ওই যেটা বললাম যে বাবার কাছে বসে তখন ওই যে কনফিউশনের জায়গাটা, যে বলবো সেটা বলতেই আমি আগে তো এক কলসি কেঁদেছি, তারপরে আমি বাবাকে বলেছি যে বাবা অমুককে আমি বিয়ে করতে চাই। তো বাবা অনেকক্ষণ মুখের দিকে তাকালো, তাকিয়ে আমাকে বললো, আমি খুব এদিক থেকে খুব লাকি, আমি এরকম মানে সাপোর্ট পেয়েছি বাবার কাছ থেকে। তো বাবা বলে, দেখো বিয়েটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বিয়ে করো কি করো এটা দিস ইজ নট মাই কনসার্ন, কিন্তু তুমি নিজে তোমার দায়িত্ব নিতে সক্ষম কি সেটা ভেবে দেখো। তুমি যাই করো না কেন, তুমি কিন্তু যেন, আমি তোমায় ভালোবাসি চিরকাল, কিন্তু আমি তোমার থেকে কিছু এক্সপেক্ট করি না, তুমিও আমার থেকে কিছু এক্সপেক্ট করো না কোনোদিন। আমার মনে হয় আমার বাবা বোধহয় আমার প্রথম সন্ন্যাস শিক্ষাগুরু। বাবা ছোটবেলা থেকেই এমন কিছু কিছু জিনিস আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, পার্সপেক্টিভটা, এই ডিট্যাচমেন্টের জিনিসটা ভয়ানকভাবে সিস্টেমে বসে গেছে। এবং এই যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা, যখন পরবর্তীকালে এই বিয়েটার মধ্যেও কিছু হয়েছে, আমার মনে হচ্ছে না এটা তো আমার দায়িত্ব, নিতে হবে আমাকে। সেটা সব দিক থেকে কতটা ভালো হয়েছে বলতে পারবো না, কিন্তু কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট অফ সেক্সুয়ালিটি, এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে বাবা এই কথাটা বলছে, দুজনের পার্সপেক্টিভ কত আলাদা। মা তখন বলছে যে হ্যাঁ তোমার কি, তুমি কি মনে করছো তুমি এখন তোমার কেবল ছোঁয়ার জন্য তুমি গিয়ে বিয়ে করবে? তো আই ওয়াজ ক্লিয়ার এনাফ, আই সেড ইয়েস। কেননা তুমি যদি আমাকে বলো আমি বিয়ে না করে কারোর সঙ্গে আমি শুতে পারি, তাহলে ইট ইজ ওকে, এখন বিয়ে করবো না। কিন্তু আমার মনে হয় এটা হবে না, তো তাহলে বোধহয় বিয়ে করাটাই ভালো। there was no other option for me, really। তা না হলে আমি বিয়ে করতাম না, সত্যি হয়তো করতাম না। হ্যাঁ, সেটা অনেকেই, আমাদের অনেকেরই সেই অবস্থাটা সেই সময় এমন ছিল যে ও কাউকে ভালোবাসি, তার সঙ্গে একটা আমার ইন্টিমেসির লেভেলটা ওই রকম জায়গায় যেতে চাইছে, স্ট্যাম্প লাগবে একটা ম্যারেজ। হ্যাঁ হ্যাঁ
আস্তে আস্তে সেটা ইভলভ হচ্ছে সেই হুম। জিনিসটা। এবার আগের দিনে আমরা বিয়ে নিয়ে কথাবার্তা বলছিলাম, বিবাহ কোনো একটা খারাপ জিনিস না, এটা একটা কন্ট্রাক্টুয়াল জিনিস। কিন্তু আমরা যে সময়টার মধ্যে ঢুকে পড়েছি বলছি না, উই আর ইন দ্য মুন টাইমস, মাইন্ড ইজ ডিফারেন্ট নাও। এই সময় আমাদের মনটা আলাদা। ইট ইজ আ ভেরি তান্ত্রিক টাইম। মাতৃতন্ত্র আবার জাগছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভিতরে, আমাদের জেনেটিক্সের ভিতরে যে রিপ্রেশন, যে যন্ত্রণা, যে না পাওয়া, যে ক্ষোভ, যে কমপ্লেন্টসগুলো জেনারেশন আফটার জেনারেশন যেগুলো ছিল, সেই জিনিসগুলো আরো করে উঠে আসছে। সেই জন্য মেয়েদেরকে এখন অনেকটা অ্যাগ্রেসিভ মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। আমরা যতই সেটাকে সুন্দর করে রেখে ঢেকে সাইকোলজি দিয়ে অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি না কেন, বোঝার চেষ্টা করি না কেন মন দিয়ে, নেচার হ্যাজ ইটস ওন কল। এটা একেবারেই সেই মানে বাথরুমে যাওয়ার মতন, এটা বেগের মতন। সেই কারণে আরো বেশি করে সাধনার দরকার। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, বিকজ দেয়ার ওয়াজ নোবডি টু স্ট্যান্ড নেক্সট টু মি টু টেল মি হোয়াট ইজ গোয়িং অন। কেউ বোঝাতেও পারছে না, অথচ প্রচুর জ্ঞান দিচ্ছে, তোমার এটা করা উচিত না, ওটা করা উচিত না। আরে তা করবোটা কি সেটা তো বলো। ওই স্পেসটার থেকে আমার জীবনটা এগোতে আরম্ভ করে। এবং আমার তখন থেকে কোথাও যখন আমি আমার গুরুকে পাই, গুরুদের পাই একের পর এক, এবং আমি দেখতে থাকি কিভাবে আমার জীবনটা আনফোল্ড হতে আরম্ভ করে। যদিও আমার প্রথম গুরু, বা আমি মানে গুরু বলতে সবার আগে ওই দুয়ারটাই আমার মনের মধ্যে খোলে, যদিও তার পাত্তা সম্পূর্ণ যোগের রাস্তা, কিন্তু পরবর্তীকালে আমাকে অনেকে বলেছিল যে তুমি এই কমিউনিটিটার মধ্যে থাকছো না। আমি কোথাও চলে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছিল কিছু একটা আরো জিনিস আছে যেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, উইচ ইজ নট, কি বলবো, ওটা ঠিক খাপে খাপে হচ্ছে না। কেননা আমার যিনি গুরু, তিনি সংসারী ওই অর্থে নয়, কিন্তু তিনি যোগী, কিন্তু তিনি দ্বার পরিগ্রহ করেননি, তার ওই অর্থে সন্তান সন্ততি নেই, কিন্তু আমার তো হয়েছে। আর সেখানে আমার অনেক প্রশ্ন, অনেক কনফিউশনস আছে, যেখানে আমি কিছুতেই সেই উত্তরটা পাচ্ছি না। আমি শান্ত হতে পারছি না ভেতর থেকে, আমার মন শান্ত হতে পারছে না। তো আমারও ওরকমই অবস্থা ছিল তখন। তো আই গেস আমাদেরও যারা বন্ধুরা এখানে আছে, তাদেরও হয়তো মনের অবস্থাটা ওরকমই। কিন্তু দ্য গুড নিউজ ইজ যে আমাদের কালচারে, আমাদের দেশে, আমাদের রুটের মধ্যে তন্ত্রের মতন জ্ঞান আছে, and it has exactly the knowledge for this time which is needed. No shaming কাউকে, কোনো গিল্ট ট্রিপ দেওয়া নয় কাউকে, এবং এটাকে সম্পূর্ণ একটা প্রকৃতি কিভাবে নিজেকে আনফোল্ড করছে সেটা একটা দেখার পদ্ধতি। সেটা কি করে খুব কাইন্ডলি, জেন্টলি, লাভিংলি সেটা করা যায়, কম্প্যাশন দিয়ে। আমার শরীরকে আলাদা করে না, যোগের একটা সার্টেন জায়গার পর শরীরটা বাদ দিয়ে দাও, কিন্তু শরীর বাদ দিলে তো আমি তো সাধনাও করতে পারবো না, তাই না? তো তাহলে কি করে হবে? কতজনই তো বলে যে আমরা সংসারে থেকে কি করে সাধনা করব। তন্ত্র দিয়েছে সেই রাস্তা, তন্ত্র দিয়েছে, বলছে হ্যাঁ সংসারে থাকো, বীরভাবে সাধনা করো, স্বামী স্ত্রী একসঙ্গে সাধনা করো। তো তাহলে তুমি আর স্বামী স্ত্রী রইলে না, ইউ বিকাম সাধন সঙ্গী, পার্টনার্স ইন ইভলিউশন। তো সেইটা যদি করা যায় তাহলে আনন্দটা অন্যই হয়। তার মধ্যে তোমার জীবনে মানুষ আসতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, কেননা যা ঘটার জীবনে চিরকাল ঘটেছে, ঘটেনি এমন না, সব সময় তার সময়ের মতন করে করে ঘটেছে। তা না হলে আমি সেও সখার মতন ছবি তৈরি হতো না। হ্যাঁ, সেটা তো জীবনে যেটা ফ্লোতে আসে সেটা আসে। কিন্তু আমার একটা জিনিস নিজের মনে হয়েছে যে ধরো এত আমরা যে এখন কথা বলি না যে ভায়োলেন্স, এ আমাকে সেই করে দিয়েছে, ও আমাকে সেই করে দিয়েছে, সেখানে ওইটা আমি তোমাকে একটা জিনিস আবার বলবো যে এই যে ধরো এনার্জি, তাই না, আমরা যেটা আমাদের ভেতর থেকে যেটা আমরা চারপাশটাতে ছাড়ছি সেটাই আমাদের কাছে ফিরে আসছে। তো তাহলে সেই দায়িত্বটা বাইরের থেকে, বাইরের দিকে কি, সেই দায়িত্বটা তো আমাদের নিজেদের ভেতরে আরো বেশি করে দেখার, যে আমাদের ভেতরে কি উঠছে বা কি হচ্ছে। সেটা তো 100 বার, সেটা তো 100 বার।
এবং সেইটা দেখার প্রসেসটাই কারোর কারোর গুরুদত্ত পদ্ধতিতে হতে পারে, কারোর ন্যাচারালি এমনিই আসতে পারে, দে আর ভেরি গিফটেড। কিন্তু সবার তো সেটা হয় না, না? কিন্তু আছে, এই পদ্ধতিও আছে, এই টেকনিকও আছে, এই পন্থাও আছে, এই রাস্তাও আছে। এবং এটা তো একদিনে হবার নয় বন্ধু, একদম একদিনের জিনিস তো এটা নয়। এবং তুই যেটা বললি এক্ষুনি, যে আমি যেটা ছাড়ছি আমার ভেতর থেকে, অর্থাৎ আমার ভেতরে একটা সার্টেন ব্লু প্রিন্ট আছে। হ্যাঁ, আমার ভেতরে একটা গল্প চলছে, সেইটা আমি যেভাবে প্রজেক্ট করছি, এটা প্রজেক্টরের মতন। আমার বডিটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, একটা প্রজেকশনের ইনস্ট্রুমেন্ট। তো ছোটবেলার থেকে জেনেটিক্যালি, এনভায়রনমেন্ট দিয়ে, সব কিছু দিয়ে একটা সার্টেন প্রোগ্রামিং একটু একটু করে তৈরি হয়েছে। সেটার থেকে আমার ভেতরে একটা মুভি চলছে, সেই মুভিটার সত্য মিথ্যা আমি জানি না। এবার আমি যা মুভি দেখবো, যা দেখতে চাইবো, যা প্রজেক্ট করব, ওটাই তোমাকে দেখাবে। তো এটা কথা আছে না যে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তো কথাটা কিন্তু খুব ফেলে দেওয়ার কথা না, এটা হাসিরও কথা না। কেন না, দিস এক্স্যাক্টলি সিগনিফাইজ, এই পয়েন্টটাতেই আনে ওটাকে, যে আমি যেমন এই যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে তো কথা, এক্স্যাক্টলি তাই, যে রতন, সে রতনকেই অ্যাট্রাক্ট করবে, আর যে কচু খেতে চাইছে সে কচুকেই অ্যাট্রাক্ট করবে। কেননা তোমার মনোযোগ কোথায় আছে, ওয়্যার ইজ ইয়োর ফোকাস। তো তোমার ফোকাসই তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে। ধরো তুমি মনে করো আমাদের প্রেসিডেন্ট আব্দুল কালাম, তার জন্ম কোথায়, তিনি কিভাবে বড় হয়েছেন, কিন্তু তাহলে তার অবস্থাটা কি তাকে ওখানে আটকে রেখেছিল? নো, হি হ্যাড আ সার্টেন ফোকাস, যে আমি এইটা করতে চাইছি, এইটা দেখতে চাইছি। তো এইটা করতে চাইছি, এইটা দেখতে চাইছি, এই যে কথাগুলো আমি বলছি, সেটা কি? সেটা একটা ছবি। এবার এই ছবিটা আমি কি দিয়ে তৈরি করছি? লোকে যে বলে না ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ, আমি আমার শক্তি দিয়ে ওই এনার্জিটা তৈরি করছি বা তৈরি হচ্ছে, যদি আমি কনসিয়াসলি ওটাকে ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। কিন্তু মনে করো আমি বারবার করে লিখছি, আমি তো মিলিয়নার, আই অ্যাম আ মিলিয়নার, আই অ্যাম আ বিলিয়নার, আই হ্যাভ দিস কাইন্ড অফ প্রপার্টি, দিস কাইন্ড অফ প্রপার্টি। আমার ভেতরে একটা জেনারেশনাল ভিখিরি ধরে বসে আছে। এবার আমি মাথায় ওটা তৈরি করছি, কিন্তু আমার সারা বডিটা না 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 বলছে, আমার বডিটা এরকম হয়ে রয়েছে। যখন আমি লিখছিও, আমার মনের এইটুকুন পোর্শন বলছে হ্যাঁ আমি তো মিলিয়নার হবই, সেটা এইটুকুন একটা পোর্শন। বাকি শরীরটা বলছে ধ্যাৎ মিলিয়নার হবে, ধ্যাৎ 4 টাকা পকেট থেকে বের করে বন্ধুকে ফুচকা খাওয়াতে পারো, ধ্যাৎ মিলিয়নার হবে। সো দেয়ার কামস তন্ত্র, understanding of your body intelligence। যারা খুব ফাস্ট ম্যানিফেস্ট করে, যে ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি আছে, তাদের বডি কন্টেনার এবং তাদের টোটাল এনার্জিটা ইজ ভেরি অ্যালাইনড উইথ হোয়াট দে আর ট্রাইং টু ভিজুয়ালাইজ, সো ইট ম্যানিফেস্ট ইজিলি। আমি তোমায় আমার এক্সাম্পল দিয়ে বলছি। ছোটবেলা থেকে আমি গান গাইতাম সারাক্ষণ, আমার তো তানপুরা চলতো, নইলে আমি এটা কোনো বই পড়ছি। অনেস্টলি স্পিকিং, আমার কোনো ইচ্ছাই ছিল না। কেউ যদি আমায় জিজ্ঞেস করতো তুই কি হবি, বলতাম যাই না। হ্যাঁ, আমার মানে আমি তো খুব খুশি আছি, মানে কি আবার হবার আবার কি আছে। সন্ধ্যাবেলায় রিহার্সেল হচ্ছে, নাটক হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। মাঝে মাঝে মনের মধ্যে খুব ছোট্ট ছোট্ট ইচ্ছে হয়তো উঠতো। একদিন বিকেলবেলা মনে হলো দই চিড়ে খাবো, ও মা দেখলাম ঠাকুমা সেদিনকে দই চিড়ে মেখে এনে দিয়েছে। বা খুব ইনোসেন্টলি একটা মনের মধ্যে এলো একবার, যেমন আমার খুব স্টেজ ফ্রাইট ছিল। বেনি অসম্ভব ভালো অভিনয় করতো ছোটবেলা থেকে, ও আমাকে বলতো হাত পা ছেড়ে দে না, লুজ হয়ে যা না। আর আমি তো স্টেজে উঠলেই মোটামুটি আমি এরম হতে আরম্ভ করতাম। আমি তো লুজটা করবো কি করে বুঝতে তো পারছি না কিছুতে। কিন্তু আমার ছেলে হবার পরে একটা মিরাকুলাস জিনিস হলো, আমার বডিতে কিছু একটা লুজ হয়ে গেল। সেটা কিন্তু আমিও জানি না, কিছু একটা লুজ হয়ে গেল, কিছু একটা রিল্যাক্সড হয়ে গেল, কিছু একটা আটকে ছিল সেটা যেন খুলে গেল। এইবার অদ্ভুতভাবে একটা যখন কাজের অফার আমার কাছে এলো, আমি চিন্তাই করতে পারছি না যে
মানে ওরম একটা চরিত্র কেউ আমি ভাবতে পারে, কেন তারা ভেবেছিল ইট ওয়াজ টুনটুনির চরিত্র আর কি, যেহেতু গাইতে হবে, গান গাইতে হবে। আমার সেই টাইমটা কি চলছে, আমি আমার ছেলেকে নিয়ে কনস্ট্যান্ট তখন কার্টুন নেটওয়ার্ক দেখছি। স্ক্রিপ্টটা পড়ে আমার মনে আরে টুনটুনিটা একটা কার্টুন টাইপের হতে পারে। তো ইট ওয়াজ মোর অফ আ গেম ফর মি। ইমপ্রেসড কে হবে, কার ভালো লাগবে, আমার করে মজা হচ্ছে কিনা সেইটা আমার ফোকাস হলো। তার থেকেও বেশি ফোকাস হলো আমার যে আমার ছেলে তখন ছোট্ট, ওকে আমি ডায়লগগুলো ওর সাথে আমি বলতে শুরু করলাম, ও কীভাবে বলে সেইটা আমি ফলো করতে আরম্ভ করলাম, সেটা আমি কপি করতে আরম্ভ করলাম, এবার করে বেজায় মজা করতে আরম্ভ করলাম। সো ন্যাচারালি মাই এনার্জি ওয়াজ এক্সপ্যান্ডিং, ইট ওয়াজ হ্যাপি, ইট ওয়াজ ভেরি স্পার্কলি, জয়ফুল, যেটাকে আমরা বলি, সবাই বলে না আনন্দ করো, আনন্দে থাকো। তো ন্যাচারালি সেই আনন্দটা তখন হচ্ছে। এবার প্রথম শো থেকেই সেই নাটকটা সুপারহিট। আমি কি নাটক সুপারহিট বলে করেছি নাকি, আমি তো আনন্দ হচ্ছে বলে করেছি। এবার বহু বছর আগে যখন মানে বেনি যখন মুক্তিতে অভিনয় করে কেতকী দত্তর সঙ্গে, তখন মানে হাউসফুলের পর হাউসফুল, উষা মাসির দল, উষা গাঙ্গুলির দলও তখন অভিনয় করে রঙ্গভূমিতে। তো আমি নাটক দেখতে গেছি, একজন খুব বড় একজন ডিরেক্টর আমাকে দেখে বললেন, কি রে তোর বোন অভিনয় করে ফাটিয়ে দিচ্ছে, তুই কি করছিস? তো আমার খুব খারাপ লাগলো কথাটা শুনে। মানে আমি তো নাটকটা দেখতে এসেছি, আমি আবার কি করব? কিন্তু কোথাও, তখনও তো আমি ছোট, মনের মধ্যে কোথাও একটা কিছু পিঞ্চ করে না। সেই রাত্রিরে এসে আমি শুয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম, ইস যদি এরকম কখনো হতো যে আমি একটা নাটক করছি আর এরকম হাউসফুল হয়ে যাচ্ছে, প্রচুর লোক, আমি নিজে ভাবছি, কল্পনা করছি, নিজে মনে মনে হাসছি। দিয়ে আমি ডায়েরিতে লিখে রেখেছি যে যদি এমন হতো বলে আমি লিখে রেখেছি। এখন যেটাকে জার্নালিং বলা হয়, তখন ওইসব কিছুই ছিল না, আমি নিজে নিজেই এমনি এমনি করেছি। সেটা কত বছর আগে করেছি, এবং সেটা হতে আরম্ভ করলো একটা সময়, একটার পর একটা প্রোডাকশন যা করছি সেগুলো ওরকম হচ্ছে। মানে অনেক কাজ আমি করিনি, কিন্তু 4-5টা যা কাজ করেছি সেগুলোই বেশ উল্লেখযোগ্য কাজ হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে করে। তো কথাটা হচ্ছে কেন সেক্সুয়ালিটি থেকে এখানে আসছি, এই যে আমাদের যে এনার্জি, এই যে শক্তিটা, আমার এই শক্তিটা কোথায় কাজ করছিল? আমার কোনো ফ্যান্টাসি ছিল না যে একটা লোকের সঙ্গে থাকবো, এরকম হবে ওরকম হবে, না। আমার সবসময় গান গাইবো, নাচ করছি, নতুন নাটক হচ্ছে, লেখা লিখছি, 2টো কবিতা লিখে যা আনন্দ হলো, উড়ে সাবাস। হ্যাঁ, এটা কাউকে শোনাতে পারার একটা পার্টনার, সেইটা অনেক বেশি মজা পায়। আমার মনের মধ্যে এরকম আসেনি, কেননা আমার পরিবেশের মধ্যে এই জিনিসটাই ছিল না। সো মাই এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি পজিটিভ টু ইট। কিন্তু যে মুহূর্তে আমার শরীরটা জেগেছে, সেই মুহূর্তে সেখানে কিন্তু আমি খুব খোলাখুলি, আমি বিয়ে করে নেবো, এক্ষুনি বিয়ে করে নেবো, মানে সেখানে আর কোনো কথাই নেই, এবং সেখানে কোনো ঢাকাঢাকিও নেই, কেননা আমি এটা করতেই শিখিনি। সো দ্যাট ইজ ন্যাচারাল, আমার সোসাইটিতে আমার সময় যেভাবে এটা হওয়া সম্ভব হয়েছে। তো এখন যে সময়টাতে এসে আমরা দাঁড়িয়েছি, সেই সময়টাতে এভরিথিং ইজ সো ইজিলি অ্যাভেলেবল, ইটস অলমোস্ট লাইক আ মার্কেট প্লেস। মানুষ বিয়ে করতেও ভয় পাচ্ছে তো এই কারণে, হ্যাঁ, যে আমার ফ্রিডমটা চলে যাবে। এবার কিরম ফ্রিডম সেটা কিন্তু সে নিজেও মজার জানে না। কথা হচ্ছে আমার ফ্রিডম চলে যাবে থেকেও বড় কথা, এটা যদি আমার রিফ্লেকশন হয় মিররে, আমি আমার ফ্রিডম চাই, আমি অন্য মানুষটাকে ফ্রি রাখতে পারছি না, কিন্তু আই ওয়ান্ট মাই ফ্রিডম, বাট সামওয়ান ইজ গোয়িং টু বি ইন মাই কন্ট্রোল, যাকে আমি বাটনটা পুশ করলেই এটা হবে। এটা আগের জেনারেশনে হয়েছে, এটা আর হবে না, একদম তাই। এটা আর হবে না। আর এসব এক্সপেক্ট করে ন্যাকা ন্যাকা কান্না কাঁদলেও কিছু হবে না। আগের দিনে তো মা মাসিরা এই করতো, হ্যাঁ ফ্রি লেবারটার দিন চলে গেছে ভাই, দুঃখিত, মানে আমার কিছু বলার নেই, ফ্রি লেবারের দিন চলে গেছে। তো নিজেদেরকেও প্রিপেয়ার্ড হতে হবে। তুমি না গেলে আমার ডাল ভাতটা কে রেঁধে দেবে, আমার অফিসের চচ্চড়িটা কে করে দেবে, এটা করে না দিতে পারলে তাহলে তুমি আমায় কেন বিয়ে করেছিলে? আরে তা এইখানেই তো ইভলিউশনটা এসেছে, যে তুমি মেয়েদেরকে শিক্ষিত করতে চেয়েছো, তারা শিক্ষিত হচ্ছে আস্তে আস্তে, এবং মেয়েদের ক্ষেত্রে তাদের ইন্টেলিজেন্সটা অনেক ফাস্ট গ্রো করে যাবে, একটুখানি আগুন ধরিয়ে দিলেই যথেষ্ট। সেখানে ওই যে বললাম, মেয়েদের এনার্জির
যে ছবিটা, তার যে এনার্জেটিক স্পেকট্রামটা, সেটা ইজ ভেরি ফ্লোয়ে অ্যান্ড ভেরি ইজি। তার ওইখানে রিচ করতে 1 সেকেন্ডও লাগবে না, কেননা সে প্রকৃতির সঙ্গে এমনিতেই এক হয়ে আছে, ওই ছন্দেই সে আছে। তো সেই জন্য বাউলের যে সাধনা, যে প্রকৃতি হইয়াও করো প্রকৃতির সাধন, অ্যাকচুয়ালি ইফ ইউ ক্যান অবজার্ভ ট্রুলি অ্যান্ড বিকাম ওয়ান উইথ দ্যাট ফ্লো, ইফ ইউ ওয়ান্ট, যদি চাও, যদি সত্যি কাউকে ভালোবাসো, মানে ভেতর থেকে তোমার মনে হয় হ্যাঁ এই মানুষটা আমাকে ইন্সপায়ার করছে, এই মানুষটা যেমন, এই মানুষটার সঙ্গে আমি পথ চলতে চাই। একজন এসে তাকে আমি সুন্দর শোকেসে রেখে দিলাম পুতুলের মতন, নো। একটা মানুষকে আমাকে চ্যালেঞ্জ করছে, সে কি আমাকে ইভলভ করতে বাধ্য করছে, সেইখানেই চাপটা পড়ে যায়। সবাই বলছে আমি ফ্রি, আই এম ভেরি ফ্রি, দিস আর ভেরি ফ্রি জেনারেশন। আরে তুমি, ইউ আর নট ফ্রি ফ্রম ইয়ার ডিজায়ার্স, হোয়াট ফ্রিডম ইজ দিস, হোয়াট ফ্রিডম ইজ দিস? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার মনে হচ্ছে আজকের সঙ্গে কালকের সঙ্গে তো একটা ফ্রিডম হলো তোমার যখন পুরোটা ইউ আর সেশিয়েটেড, কমপ্লিটেড। ডিজায়ার্স তোমার থাকতেই পারে, কিন্তু এমন তোমার ফুলফিলমেন্ট হয়ে গেছে, তোমার সব ইচ্ছে চলে গেছে। এটা দুটো দিক থাকতে পারে, এক হচ্ছে ইচ্ছে চলে গেছে, এবার তোমার মৃত্যু শুরু হচ্ছে ওই জায়গাটা থেকে, তুমি সব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছ। আরেকটা হতে পারে এই ফুলফিলমেন্টটা তোমার থেকে উপচে বেরোতে পারে। ইট ক্যান জাস্ট, এতটা প্রাপ্তি, তোমার পাত্র পূর্ণ হয়ে গেছে, সেটা উপচে পড়ছে, ইউ আর অফারিং দ্যাট কাপ, ইউ আর শেয়ারিং। সেটা একটা অন্য জার্নি, চাওয়ার জন্য না, মানে আরে আমি এটা একটু খেলাম, আমার চারপাশের মানুষগুলো একটা মানুষও যদি একটু খেত, একটু যদি মজাটা পেত। তো আমার ওই জার্নিটা ওইরকম হয়েছে একটা সার্টেন জায়গার পর, যে চাইবো, এমনি আগে কখনো চাইতাম না, জীবনে না চাইতে তো এত কিছু মা দিয়ে দিয়েছে। তো এখন বুঝতে পারি যে ওই জন্যই হয়তো মা ঠেসে ঠেসে এত প্রেম, এত আনন্দ, এত কিছু দিয়েছে, যাতে ধরো তুমি এসেছো, আরো কত মানুষ এসেছে, আসছে রেগুলার, তো তাদের অনেক কিছু দেখার চোখটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট এই যে ফোকাসটা যে বারবার যেখানটাতে চলে যাচ্ছে, সেক্সুয়ালিটি, টু মাচ টক অ্যাবাউট দ্যাট, তাহলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনের ফোকাসটা কিন্তু খুব ছোট্ট জায়গায় পড়ে যাচ্ছে। বৃহত্তর যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের অধরাই থেকে যাচ্ছে। ওই জন্য ইউ আর নট ফাইন্ডিং পিস, শান্তি নেই। নোবডি ইজ আস্কিং ইউ টু ক্যাস্ট্রেট। ওই মজাটার থেকে শুরু হতে পারে। আর তন্ত্রের রাস্তাটা এমন, ওটা তোমাকে দেখাবে, বা যোগের রাস্তাও, যে তোমার যে ঊর্জাটা আমরা বলি, যে এনার্জিটা, ইটস দ্য লাইফ এনার্জি, যেটাকে তুমি সেক্সুয়াল এনার্জি বলছো, তোমার শরীরের প্রতিটি কণায় কণায় সেই এনার্জি আছে। একদম। কখনো হয় না যে তুমি কারোর সঙ্গে একটা খুব ক্লোজ ইন্টিমেসিতে গেছো, তাতেও তোমার অত আনন্দ হয়নি যত না একটা মানুষের দিকে জাস্ট তাকিয়ে তোমার মনে হচ্ছে তার থেকে বেশি হয়ে গেল, চোখ থেকে জল পড়েছে। হ্যাঁ। তো দ্যাট ইজ দ্য রিয়েল অর্গাজমিক ফিলিং ইন দ্য হার্ট। হৃদয় তোমার উপচে যাচ্ছে, যে বলো তুমি হৃদয়ে হৃদয়ে রমণ করা, এইটাই হচ্ছে বাউলের কথা, হৃদয় হৃদয় রমণ। তার জন্য তো তোমাকে, শরীরটা তো সবাইকার একই রকম, কিন্তু শরীরকে যদি জানতে পারো, সেইটা হচ্ছে রসের ভিএম। কি করে রসগোল্লা বানাবে আর রসে কি করে ফেলবে, অথবা ওই একই রসের মধ্যে রসগোল্লা, লেডিকেনি আর কি কি তৈরি হতে পারে, সেটা যদি জানো, তাহলে তৈরি করে লোকে খাওয়াতে পারে। না হলে কি হচ্ছে, যে ওই একই বাসি পচা রসটা ওটা চলছে, আর শুধু রস খেতে তাড়ি হয়ে যাচ্ছে, তাড়ি হয়ে গেজে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ওই রকম। তো তোমার মনে হচ্ছে যে এটাতে তার কোনো মজা নেই, কেননা তুমি তো মজা পাবে না। আসল মজাটা তো তোমার ভেতরে, অন্য কোনো মানুষের মধ্যে নেই, অন্য কোনো কিছুর মধ্যেই নেই। মানুষ বলো, টাকা পয়সা বলো, প্রতিপত্তি বলো, খ্যাতি বলো, নাম বলো, যশ বলো, সবগুলোই যদি মনে করি এটা একটা সেন্টার, এটা একটা খ্যাতির রাস্তা, এটা সম্মানের রাস্তা, এটা নাম হলো, এটা পয়সা হলো, এটা গাড়ি হলো, বাড়ি হলো, এই হলো, ওই হলো, এটা তোমার সেন্টার।
তুমি যদি 2-3টে রাস্তা টোটালি হেঁটে থাকো, তুমি দেখবে রাস্তাটার শেষে একটাই জিনিস আসে, আর ওটা জানা হয়ে গেলে তুমি বলতে পারো যে দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য রোড। মেটেরিয়াল জগতে বা বাইরের জগতে সেইটাতে যখন তুমি ফুলফিলড হয়ে যাও, তখন তুমি লাটাই গোটাও, তখন গুটিয়ে 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 তখন তুমি ভেতর দিকে আসো, আর ভেতরের যে জার্নিটা তোমার শুরু হয় সেটা একটা অনন্ত জার্নি, অ্যান্ড দ্যাট ইজ ফ্যাসিনেটিং। সেটা কোনো দিনও শেষ হবে না। সেটা তখন নিজের সঙ্গে নিজের রমণ তৈরি হবে, আত্মরতি যদি বলো। লোকে বলে ধ্যানে কি আনন্দ পায়, লোকে বসেই আছে এরকম। আরে তুমি তো বাইরে থেকে দেখছো তার বডিটা বসে আছে, ভেতরে কি চলছে তুমি তো কিছুই জানো না, ক্রিয়াকলাপ। তো ওই জন্য এই এই কোডগুলোকে যদি ক্র্যাক করা যায়, দিস আর সিম্পল কোডস, মন্ত্র বলো, যন্ত্র বলো, তন্ত্র বলো, যোগ বলো, দিস আর সার্টেন কোডস। সো ইউ হ্যাভ টু হ্যাক আ কোড। আছে কি এই কোডটার মধ্যে, না করলে তুমি বুঝতে পারবে না। যেমন বডি ইজ অলসো আ কোড, যেটার কথা আমরা বলছি। সেক্স, সেক্সুয়ালিটি, সেক্সুয়াল প্লেজার, সেক্স টু সুপার কনসিয়াসনেস, everything starts with sex, but everything is not the same. তো তুমি কি ভাবছো, তোমার ফোকাস কোথায়, সেটার থেকে বোঝা যাচ্ছে তুমি চাইছো কি আসলে জীবনে, তুমি কি চাইছো। তো যেটা চাইছো সেটা কার কাছে পাওয়া যাবে সেটা আগে খোঁজ করো। তুমি এমন কারোর কাছে যাচ্ছ যার কাছে ওটা নেই, তুমি তো সে অন্ধের হাতড়ে বেড়ানোর মতন হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি এত অন্ধের মতন হাত চালানোর তো দরকার নেই। আমার বাইরে কি আছে নাকি ওটা? না, নেই তো। আর এটার যদি কোনো রাস্তা না থাকতো, এখন যেমন খুব পপুলার হয়ে গেছে কাউন্সেলিং করানো, দ্যাটস নাইস, তুমি কথা বলতে পারো, কিন্তু কোথাও ওটা একটা জায়গায় গিয়ে বিকামস আ ডিপেন্ডেন্স। তুমি বলো, তুমি তো নিজে কাউন্সেলিং করাও, তো দ্যাট অলসো বিকামস লাইক অ্যান অ্যাডিকশন। লোকে ওই কি ছবিটা হয়েছিল বলো, খুব সুন্দর, ওটাতে দেখা হয়েছিল যে থেরাপিস্টের প্রেমে পড়ে যায়। ডিয়ার জিন্দেগিতে শাহরুখ খান, আলিয়া ভাট। তো তুমি আসলে একটা সেফ স্পেস খুঁজছো যেখানে ইউ ক্যান ট্রাস্ট লাইফ, অ্যান্ড ইট ইজ নট ইন দ্য হ্যান্ডস অফ দি আদার, ইট ইজ হিয়ার। হ্যাঁ, এমন একজন মানুষ যে তোমার পাশে যে আছে, যেখানে তুমি সেফলি নিজেকে খুলতে পারছো, সে তোমার নিউট্রাল আইটা দিয়ে দেখছে, জাজমেন্ট দিচ্ছে না। কিন্তু একটা সময় তো তোমাকে তো সেটা ছাড়তে হবে, কেন তোমাকে তো নিজের জীবন নিজের পায়ে তো তোমাকে দাঁড়াতে হবে। সেটা যাই বলো, থেরাপিস্ট বলো, গুরু বলো, টিচার বলো, হোয়াট এভার নেম ইউ টেক, তুমি তো চিরকাল তো তুমি তোমার স্কুলেও তো পড়ছো না, তাই না? তোমায় তো ছেড়ে দিতে হবে। টিচাররা তোমায় হেল্প করেছেন, গুরু তোমাকে হেল্প করবেন একটা সার্টেন লেভেল অব্দি, টিচার্স অনলি, বন্ধু বলো, টিচার বলো, যাই বলো। কিন্তু একটা সময় পর তো তুমি তো তার ঘাড়ে বন্ধু করে সব কিছু করতে পারবে না। আর এটাও একটা অদ্ভুত, মানে এটা আমি নিজেও জানি, একটা সার্টেন টাইম অবধি একটা অদ্ভুত জায়গা থাকে যেখানে যে আমার তো গুরু আছে, গুরু সব করে দেবে, কেউ কিচ্ছু করে দেবে না। তোমার সাধনা যদি তুমি না করো, কেউ কিচ্ছু করে দেবে না। তুমি তোমার হ্যালুসিনেশনে থাকো, থাকো তোমার হ্যালুসিনেশনে। তুমি নিজেও তো দেখো, আমাদের কমিউনিটির মধ্যেও কতজন আছে যে তারা সাধনা করে না, এবং সাধনা না করে তারা কিছুদিন পর বলে কেন আমার এরকম হচ্ছে, তোমার কাছে গিয়ে দেখা করো। আরে আমার কাছে গিয়ে দেখা করে কি হবে? তুমি তো আমার কাছে আসতে পারো, তুমি 15 মিনিট বসলে আমার এনার্জি ফিলটা তোমার খুব আনন্দ হলো, বাট তোমাকে তো নিজেকে মাছ ধরে খেতে শিখতে হবে। আমি তো চিরকাল তোমায় মাছ রান্না করে আয়রে বসে খাইয়ে দিচ্ছি বলে অনন্তকাল তো তোমার মা করে দেবে না, কেউ করে দেয় না। তুমি ছোট আছো, একটা সার্টেন টাইম অবধি তোমায় করে দেবে, তারপর তো তোমায় মাছ কিনতেও যেতে হবে, কি করে মাছ কাটতে হয়, কি করে রান্না করতে হয় সেটাও শিখতে হবে, খেতেও হবে নিজের হাতে। তো it is really a whole journey and a process of coming back to yourself and becoming independent first. Reclaim your independence, বাবা। তুমি তোমার নিজের কাছে এত বড় বন্দী হয়ে পড়ে রয়েছে, সারাক্ষণ মাথা খারাপ করে দিল সব ওই এক কথা বলে, সেক্স। আরে মনটা কোথায় পড়ে আছে সারাক্ষণ?
কেউ যদি 2 মিনিট 5 মিনিট একটুখানি শ্বাস নেয় মন দিয়ে, তারপর দেখেই সব ভুলে গেছে। 4টে বন্ধুর সঙ্গে ছুটোছুটি করে হুটোপুটি করে খেলাধুলো করলো, একটা গান করলো, প্রসেসের মধ্যে এলো, সব ভুলে গেছে। কেননা এখন আমাদের আরো একটা জিনিস যেটা হয়েছে, যেহেতু ইট ইজ ভেরি মুন ওরিয়েন্টেড জেনারেশন, সে কারণে এরা সারাক্ষণ এর একটু লেজি টাইপের হবে। তো ওই লেজিনেসটার থেকে, এটা কোনো খারাপ অর্থে বলছি না, বিকজ ইটস আ নেচার, ইটস অ্যান ইনহারেন্ট নেচার। আমরা যারা ওই দিকটাতে জন্মেছি, আমাদের মধ্যে ইনহারেন্টলি একটা আমাদের কর্মক্ষমতা, কাজ করার জিনিস আছে। তুমি এদেরকে ডান পাশ থেকে বাঁ পাশ ফিরতে পারছে, ও বাবা আবার করতে হবে, একটু সুইগি করে নি। তার থেকে সুইগি করাটাও একটা বিরাট কাজ, তুমি বুঝতে পারছো? আমরা তো সেটাও দেখছি যে মানে ফোনটা তুলে বোতাম টিপে যে খাবার ঢোকো, সেটাতেও প্রচন্ড কষ্ট। মানে সে আমরা একটা শব্দ ছিল আমাদের ছোটবেলায় বলা হতো, পিপু ফিসু। পিপু ফিসু মানে ওই ফিরে শো। হ্যাঁ, পিঠ পুড়ে যাচ্ছে, ফিরে শো, মানে এইটাতেও তার কষ্ট। হ্যাঁ, উঠতে পারছে, জল খেতেও উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেউ এসে আমাকে দিয়ে দিক জলটা, আমি খাবো। তো সেইখানে দিস ইজ লাইক আই এম জাস্ট টকিং অ্যাস্ট্রোলজিক্যালি, যে আমাদের এই সময়টা যেমন, সেই জন্য দেখো সবকিছু কিন্তু একসাথেই উঠছে। মনের জন্য মেডিটেট করা, ধ্যান করা, নিজের মনকে জানা, অ্যাওয়ারনেস আনা জীবনের সব কিছুতে। কিন্তু এটা কিন্তু কেবলমাত্র হুপে পড়ে গিয়ে জাস্ট একটা কোর্স করে নিলাম, ক্লাস করে নিলাম, 4টে বান্ডল কিনে নিলাম, কিছু কিনে, সেগুলো কিন্তু আমার মোবাইলেই পড়ে আছে, তারপর কন্টিনিউয়েশন নেই, সেটা সম্ভব নয়, তো হবে না। তো সেই জন্য তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে, উপস্থিত থাকতে হবে, সেই প্রসেসটার মধ্যে তোমাকে চলতে হবে। তো সাধনার প্রসেসটা, তন্ত্রের প্রসেস আমরা যেটার মধ্যে দিয়ে যাই, ইটস অ্যান এমবডিমেন্ট প্রসেস। তো তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে দিনের পর দিন, কেননা তোমার কোথায় সব ঘটনাটা তো তোমার এইটুকু ক্ষেত্রের মধ্যেই তো ঘটছে, তোমার জীবনের সব স্টোরিটা। মন তোমার এখানে যাক, ওখানে যাক, 500 বছর আগে চলে যাক, আবার আগে চলে সামনে চলে যাক, যাক, পিছনে চলে যাক, আগে চলে যাক, ফিউচারে চলে যাক, ডাজন্ট ম্যাটার, ইউ আর হিয়ার অ্যান্ড নাও। আর ওই জিনিসটাই তুমি যেটা বললে, সেক্সুয়ালিটি বা ইন্টিমেসি, সব কিছুর ক্ষেত্রে মানুষের এত ভীতি, সে সম্পূর্ণভাবে প্রেজেন্টই থাকতে পারে না। ইভেন সে তার পার্টনারের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে, তার মানে হাজবেন্ডের সঙ্গে, মা বাবার সাথেও প্রেজেন্ট থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে টোটালি সেটাও এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যায় না সেটা, কারণ সেই সময় মাথায় অনেক রকম কিছু চলে, যার জন্য মানে ফুলফিল না সেটাও বুঝতে পারছে না। ফুলফিলমেন্টের জন্য তো তোমাকে টোটাল হতে শিখতে হবে। অবশ্য একটা খুব ভালো কথা বলতেন, ইউ নিড টু বি টোটাল। যাই করছো, হ্যাঁ, দরকার ইউ বার্ন দ্য ব্রিজেস, ইউ বার্ন দ্য ক্যান্ডেল ফ্রম বোথ দ্য সাইডস। যদি আগুনের উত্তাপ অতটা মনে না হয়, আরো খানিকটা আগুন চড়াও। তো তন্ত্রের কিছু কিছু জিনিস ওই জন্য মনে হতে পারে ইটস জাস্ট রুড, ইটস ভায়োলেন্ট, ইটস ভেরি ফাস্ট প্রসেস, ভেরি ফাস্ট। সেই কারণে তোমাকে গাইডেন্স নিয়ে চলতে হবে, ইউ ক্যান্ট ডু ইট বাই ইয়োরসেলফ। বিশেষ করে মানে যে কোনো দিকের ক্ষেত্রে, সেটা বামাচার হোক, দক্ষিণাচার হোক, কোনো না কোনো মানে তোমার গাইডেন্স তো লাগবে। তো সেইটার ক্ষেত্রে দেখো, তুমি যেটা করছো সেটা তুমি মানে মানে তান্ত্রিক সাধনা বলবো না, কিন্তু ইটস আ তান্ত্রিক জেস্টার। ইউ আর মুভিং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পার্টনার্স উইদাউট ইভেন নোয়িং দ্য কনসিকুয়েন্সেস। তোমার 5 মিনিটের প্লেজারের জন্য তোমার 50 বছরের ব্রেনটা গন, শাটডাউন হয়ে যেতে পারে, তুমি পাগল হয়ে যেতে পারো। কার কিরকম মেন্টাল হেলথ, কার জেনেটিক্সে কি আছে তুমি কিছুই জানো না। তুমি তার সঙ্গত করনি, জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড বলে তুমি কারোর সঙ্গে জাস্ট চলে গেলে, আর তার কনসিকুয়েন্সটা ভুগলো কে? তুমি নিজে। আই হ্যাভ সিন সাচ কেসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি এত ট্রাভেল করেছি, এত রকম মানুষজন দেখেছি। এবং বিশেষ করে দেখো, তন্ত্রের একটা বদনাম অনেক আগে থেকেই এটার কারণে আছে, বিকজ দ্য ওয়ার্ক ইজ বেসড অন বডি। আর তুমি সঠিক জায়গায় না গেলে, সঠিক গুরুর কাছে না গেলে, পিপল উইল মিসইউজ ইউ, চিরকাল আছে এটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যদি তোমার অ্যাওয়ারনেস বেড়ে থাকে সত্যি সত্যি, তাহলে তোমাকে ওই জায়গাটার থেকে শুরু করতে হবে যে আমি র্যান্ডামলি এগুলো না করে, লেট মি জাস্ট অ্যাটলিস্ট সিট উইথ মাইসেলফ, লেট মি অ্যাটলিস্ট ফাইন্ড
সামওয়ান, এখন তো দেখো অনলাইনে কত কিছু অ্যাক্সেসেবল, অনেক টিচার্স আছেন ভালো ভালো, অ্যাক্সেস করো, তাদের শোনো, তুমি ফিল করতে পারবে হু ইজ স্পিকিং টু ইয়োর হার্ট, তোমার তোমার হৃদয়টা কার সাথে রেজোনেট করছে, চেক ইট আউট। তার কাছে সেশন নাও, তার প্র্যাকটিসে যাও বা বসো, আরও বেশি করে শোনো, 4-5 জনকে শোনো, অ্যান্ড দেন কিপ মুভিং ফরওয়ার্ড। কেননা জীবনটা তো একটা সাধনাই, সেখানে থেরাপিস্টের সাপোর্ট নাও, কাউন্সেলিংয়ের সাপোর্ট নাও, কিন্তু আমি এই জায়গাটাও বলি যে এটাতে ডিপেন্ডেন্ট হয়ে যাও না। তুমি যত টাকা কাউন্সেলিংয়ে কেবল কাউকে কথা বলতে তোমার যতটা, আর বা মেডিকেশন নিয়ে তোমার যেটা হবে, তুমি তার আগে you don't give your agency to anyone else, you keep your power to yourself. তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমাদের মধ্যে আছে। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা জেনারেশনাল রিপ্রেশনের ব্যাকল্যাশ, না একটা কন্ট্রোল, সেখান থেকে এক্সট্রিম, এবার আস্তে আস্তে ওই ব্যালেন্সটা আস্তে আস্তে যাবে, মানে বজ্র আঁটুনি ফসকা গেল, এইটা হচ্ছে তাই। এই তুমি যেগুলো বললে এতক্ষণ ধরে আমরা যে কথাটা বলছি, এটা একটা পুরো জেনারেশনাল ব্যাকল্যাশ। না একটা জিনিস আমি এখানে বলবো যে এখানে আমি যেহেতু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে কোথাও একটা মাঝামাঝি কিছুটা হলেও, তোমরা আরো বেশি, আগের জেনারেশনের সমস্ত আমি দেখেছি যে তারা বেশিরভাগ দোষ দিচ্ছে এই এখনকার যারা তাদের, অথচ এটা তার মানে এরকম আমি কিছু ওরমভাবে বলছি না, কিন্তু তাও তাদের ভেতরকার চিন্তা বা ইচ্ছেগুলো সেটা তারা যেটা করেননি সেটা পাস অন হচ্ছে। বেসিক্যালি দে আর হিলিং, যারা আর কি এটার মধ্যে দিয়ে যাচ্ছে এখন, অথচ তারাই ওই জায়গাটাতে ওদেরকে ওইখানে বলছে ওদের কোনো ভ্যালু নেই, বিলিফ নেই, যাই হোক। আবার দেখো যারা বুঝতে পারছে না, জানতে পারছে না, ঠিক আছে, সেটা বিরাট কোনো অপরাধের ব্যাপার না। তুমি একটা জিনিস জানো না তো জানো না, তুমি তো দেখো কত লোকে আমাকে কত কিছু বলে, কত ডান বা, কথা হচ্ছে যে জিনিসটা জানে সে জানে। তো তুমি এখন জানাটার মধ্যে থাকতে চাও, নাকি তুমি অন্ধকারের মধ্যে থেকে হাঁচর পাঁচর করে জগতে সবাইকে গালি দিতে চাও আর নিজেকে ওই অন্ধকারে ডুবাতে চাও? সেটা সম্পূর্ণ চয়েস তোমার হাতে আছে তো তোমার হাতে। আর তাতে কিছু জগতের কিছু যাবে আসবে না, কে কাকে কি বললো। নেচার হ্যাজ ইটস আইজ ওপেন লাইক দিস, ইট ইজ omnipresent, omniscient, সব শুনছে, সব দেখছে। কেননা আমরা তো তরঙ্গ ছড়াচ্ছি। যে মুখে বলছে যে সব গেল আর তার মনের ভেতরে যত সব রগরগে ইচ্ছাগুলো সে এরকম করে দাবিয়ে রাখার চেষ্টা করছে, তা নেচার তাকেও দেখছে, নেচার হাসছে, বলছে নে ঠিক আছে। কিন্তু তোর পরিবারেরই কারোর মধ্যে দিয়ে এটা এমন ভাবে আমি প্রসেস করব, মিরর তখন তোমারই ট্রিগার হবে সব থেকে। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটাতে আমার বিশ্বাস একটা তারা দেখতে যে পায় না এমন নয়, কিন্তু দেখো সবাই তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবাই মানুষ না, আমরা সবাই খুবই ছোট্ট মানুষ, উই আর ভেরি ভেরি স্মল ক্রিচার্স উইথ আ ভেরি স্মল স্প্যান অফ লাইফ। কিন্তু তার মধ্যেও যদি জোনাকির মতন সুখে বেশ ডানা মেলে ছোট্ট আলো জ্বালিয়ে যাওয়া যায় ওই অন্ধকারটার মধ্যে, উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, উই হ্যাভ দ্যাট পসিবিলিটি। এমনকি ট্রান্সফর্ম করে সম্পূর্ণ সূর্যের মতোও হয়ে যাওয়া যায়। সূর্যের মতো বলবো না, সূর্য কি আর হওয়া যায়, আমরা তো সকলেই সেই কিরণ, সেই ঊর্জা থেকেই তৈরি হয়েছি, মানে কাব্যিকভাবে বলছি আর কি। কিন্তু ওই যে আলোটার কথা বলছি, ওটা তো জ্ঞানেরই আলো। আর লিটারালি যদি বলো, আমরা তো সবাই আলো। তুমি যাকে অজ্ঞান বলছো, জ্ঞানী বলছো, এভরিবডি ইজ লাইট, এভরিবডি ইজ পিওর লাইট, বিকজ ইলেকট্রিসিটি ইজ ফ্লোয়িং থ্রু ইয়োর বডি। সেখানে ভাই আমি দুহাত তুলে তন্ত্রের জয়গার করি, এখানে তো জয় মা কিছু বলার নেই। সেখানে ওই শক্তিকে আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে তো মাই কাজ করছে, সেখানের মধ্যে তো এইটা যেটাকে আমরা যদি আমাদের ভাষায় বলি, সেখানে মায়ের লীলা কাজ করছে। ভ্রান্তি রূপেণে সংস্থিতা, ভ্রান্তি হিসেবেও মা ওখানে বলেছে। আমি কার বিচার করবো? আমি দেখছি যে আমি আমার কাজটুকুন ঠিক মতন করতে পারি কিনা, আমি যতটুকুন করতে পারি, আমাকে মা যতটুকুন ক্ষমতা দেবে আমি তাই করবো। আমি তো তার বেশিও করতে পারবো না, কমও করতে পারবো না। সে আমি চাই না চাই, what I am not ready for, it is not going to be given to you. But if I am ready, and even if I don't know, সেটাও আমাকে দিয়ে করানো হয়।
মানে আমি তো আমার নিজের জীবন দিয়ে তো আমি তাই দেখি, মানে আমি যা যা কিছু ঘটেছে হয়েছে যা এক্সপিরিয়েন্স করেছি, আমি তো খালি বলি বাবা, আমি তো মানে কারা এইসব কর্ম করে গেছে আমি জানি না, যে যার ফল আমি পাচ্ছি। এবং মা এতটাই কি মনে করেছে যে এতটাই আমার যোগ্যতা আছে, সারা পৃথিবীর কত মানুষ ভালোবাসে, কত জায়গায় গেলাম, মানে কি কি যোগ্যতা আমাদের এইটুকু, মানে আমি তো এইসব নিয়ে বিরাট কিছু ছোটবেলা থেকে যে তন্ত্র নিয়ে চর্চা করেছি এইসব নয়, বাট ইউ নো দ্যাট ইজ দ্য বিউটি অফ ট্রুথ। সঙ্গীত, রেজোনেন্স, সেটা আমার সঙ্গে চিরকাল ছিল। এবং ওইখানে হাজার হাজার বই পত্র, পড়াশোনা, মাথা, ইন্টালেক্ট সব কিছুকে কেটে বের করে মা কেবলমাত্র ওই ভাইব্রেশনটা, ওই ঊর্জাটা দেখে, ওই শক্তিটা দেখে। শক্তি কেবল শক্তিকেই চেনে। তো সেখানে ওটা কখনো মিথ্যে হয় না, ওটা ভুল হয় না। আর সেই জায়গার থেকে ওখানে সেলফ জাজমেন্টও করার কারোর কোনো দরকার নেই, যে তুমি বলছো যে ঠিক আছে, দিস ইজ দ্য নেচার, হাউ ইট ইজ ক্রিয়েটিং দিস টাইম নাও। কিন্তু সেটার মধ্যে দিয়েও তো একটা কিছু শেখার আছে। না, এটাও আমি দেখেছি যে এরকম হতে হতে অনেকের মনে হচ্ছে যে ঠিক আছে, যেটা ঘটছে তার মানে আমি অন্ধের মতন যাব না, আমার একটা অ্যাওয়ারনেস দরকার, আমি শিখিনি। এটা একটা বিরাট একটা মজার জিনিস যে ওই একই জিনিস নেচার কিরম ভাবে শেখাচ্ছে, যেটা ধরো কন্ট্রোল, সেখান থেকে যে এক্সট্রিম, এবং সেইখান থেকে ওই ইভলিউশনটা হচ্ছে, কেউ কেউ জেগে যাচ্ছে যে আমায় জানাতে হবে। আরো একটা ভালো জিনিস কি হয় জানো, এটা ট্রাইবালসদের মধ্যে তো ছিল, আছে, সেটা হচ্ছে যে তারা একটা সার্টেন টাইমে যখন ছেলেমেয়েরা টিনেজার হয়, তাদের একটা জায়গা থাকে যাদেরকে একসাথে শুতে হয় সবাইকে, অ্যান্ড দে হ্যাভ টু গো উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পার্টনার্স, অ্যান্ড ইটস ভেরি সায়েন্টিফিক। ওয়াই? তার কারণ হচ্ছে তারা এইটার মধ্যে দিয়ে, যেটা বললে এখন যেটা হচ্ছে, তারা বুঝতে পারে আমার সাথে কম্প্যাটিবল কে, তাদের সেন্সটা সাংঘাতিক, কেননা তারা ন্যাচারাল মানুষ, তাদের মাথাও তো কাজ করে না। সো ইটস মোর লাইক এটা একটা শিক্ষার মতো। তো তারা তাদের কমিউনিটির সব ছেলে মেয়েদের সঙ্গে থাকছে, ইন্টিমেটলি থাকছে, আর তাদের মধ্যে থেকে সে এক্স্যাক্টলি বুঝতে পারে ও এ আমার পার্টনার হবে। মজার কথা কি হচ্ছে, যেহেতু ইটস ইন আ কমিউনিটি, সেখানে কারোর প্রতি ওই হিংসে থাকার ব্যাপারটা নেই, বা পজেস করার ব্যাপারটা নেই, বাট বিকজ আই হ্যাভ এনজয়েড with everyone, I have been with everyone, but it's a huge lesson of life, যেটা সো কল্ড সিভিলাইজড সোসাইটি, তাদের কাছে ভাবলে কি হয়ে গেল, কিন্তু আমরা তো এখান থেকে ইভলভ করেছি। একটা আমার প্রশ্ন আছে, যে যেটা তুমি ধরো বললে না, যে আনঅ্যাওয়ার জায়গা থেকে যদি কেউ অনেক রকম এরকম পার্টনার বা এরকম কিছু করতে যায়, বা সে কেউ তো জানে না যে কার বংশে কি আছে বা সেইটা, সেক্ষেত্রে একটা এরকম হওয়ার চান্সেস থাকে, সেটা যেটা বললে। আর এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা ডিফারেন্স, কারণ মানুষ এই জায়গাটাতে ভুল করে, যে এক্ষুনি যেটা বললে তুমি, যে একটা তান্ত্রিক কমিউন বা একটা এমনি কমিউন, ট্রাইবালরা যারা, সেখানে যেটা হচ্ছে একই জিনিস হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এটার ডিফারেন্স কি বলতো, আমাদের যে লার্জার সোসাইটিটা আছে, সেখানে তার একটা নিজস্ব আনরিটেন ল বা রুল আছে, এবং সেখানে এইটা অ্যাকসেপ্টেড নয়, এটা ক্যান বি শেমড, ইট ইজ শেম, এবং এখান থেকে জাজড, গিল্ট ট্রিপ এগুলো তৈরি হয়। That's a very self-contained society which is a part of your growing up. So it's a part of your sex education. তো সেখানে তুমি জানো এটা আমাকে করতেই হবে। তো সেই কারণেই এই তোমার ভেতর যে একটা হবে এই যে একটা এক্সাইটমেন্ট, এইটা থাকে না। সে জানে এটা তার সময় মতন they will go through this, they will pass through this. তো সেখানে এই কারণে ওই মানসিক অসুস্থতার জায়গাটা কম। এটাতেই আসতে চাইছিলাম। এইখানে যেটা হয় যে তোমার কাজটা তুমি ন্যাচারালি ঘটছে, কিন্তু এখানে যেহেতু ওই সাপোর্টটা নেই, তুমি নিজেই নিজেকে জাজ করতে এত ব্যস্ত যে মা বাবা কি বলবে, লোকে কি বলবে, চারপাশের লোক কি ভাবছে, কিন্তু তুমি দেখছো তুমি করেই ফেলছো। তারপর আবার উল্টো দিকের জায়গাটা যেখান থেকে আসছে, সেখানকারও কন্ডিশনিং, গিল্ট, ভাবনা চিন্তা একদম তাই। তো সেইখানে তুমি দেখতে পারো যে খুব ছোট্ট আমরা সোকল যেগুলোকে বলি যে এইগুলো অতটা সিভিলাইজ নয়, আসলে কিন্তু যত বেসিক তুমি যাবে, জিনিসগুলো অনেক সহজ থাকবে, ন্যাচারাল, অনেক ন্যাচারাল। দেখো আমরা তো জন্মেছি দুটো মানুষের আনন্দের মধ্যে থেকে, তাই না?
তো যদি সেই বিষয়টাই না থাকতো তাহলে তো প্রয়োজনীয় হতো না, তাহলে তো সব কিছু বন্ধই হয়ে যেত। এত সুন্দর সুন্দর মানুষ চারদিকে তৈরি হচ্ছে, কোনো মানুষটা আরেকটা মানুষের মতন নয়, সবাই ইউনিক। তো এটা তো একটা আনন্দের বিষয়। তো এই পথটাতে যখন যাব, যদি যাই, তার যদি আমার একটা শিক্ষা ব্যবস্থা, সেটা যদি একটা আমার অংশ হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে ভালো আর কি হতে পারে? সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের সেক্স এডুকেশন বলে যেটা চালু হয়েছে, বা একটু একটু কিছু কিছু জায়গা আছে, দেখা যাক সেটা নিয়ে কিছু একটা আরো এগোয় কিনা। আমাদের তো সবসময় ইচ্ছাই থাকবে যে যা কিছু সহজ, যা কিছু সুন্দর, যেটার মধ্যে আমরা আছি, বেসিক এডুকেশনের মধ্যে, সেক্স এডুকেশন রিয়েলি নিডস টু বি আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস লাইফ। এখনকার সময় তো আরও বেশি করে, যাতে আমাদের ছেলেমেয়েরা আরও সুস্থ থাকতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে। আমি খুবই খুশি আজকে এই ভিডিওটার জন্য, কারণ এই কথাগুলো তো সবাই বলে না। আর আমার যত প্রশ্ন থাকে সব তো আমি দিদিকেই এসে করি। আজকে এটার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে, এটুকু আমি জানি। থ্যাংক ইউ।